আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নির্বাপন হয়নি। যে কোনো সময় আগুন আবারও জ্বলে উঠতে পারে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল। মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, গোডাউনে এখনও বিভিন্ন প্রকারের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয়, এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এর আগে মঙ্গলবার শিয়ালবাড়ির পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। ডিএনএ টেস্টের পরেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। প্রশাসনের অনুরোধে হাইকোর্ট এলাকা ছেড়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আমরণ অনশনের হুঁশিয়ারি দেয়া এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 12টায় শাহবাগ অবরোধের কর্মসূচি পালন করবেন তারা। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ তথ্য জানান। তিনি জানান, সরকারের পক্ষ থেকে 3 দফা নিয়ে টালবাহানা করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সব আন্দোলন চলবে বলেও জানান তিনি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে সকাল 9টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এবারে নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় 24 জন প্রার্থী ইতোমধ্যে জয়লাভ করেছেন। এবার নির্বাচনে 12টি প্যানেল লড়ছে। ভিপি পদে 24 জন সহ অন্যান্য পদে লড়ছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 1200 সদস্য মোতায়েন রয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে এলইডি স্ক্রিন, যাতে শিক্ষার্থীরা সরাসরি পরিস্থিতি দেখতে পারেন। সর্বশেষ 1990 সালে চাকসু নির্বাচন হয়। ভোট দিচ্ছেন 36 বছর পর। মুখর একটা নির্বাচন হবে, আমি আশা করছি সবাই আসবে, কজ এতদিন পরে যেহেতু আমাদের চাকসু নির্বাচন হচ্ছে, আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য যে কি হয়। আমিও চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, আর সেটাই প্রত্যাশা করতেছি আর কি। আমরা সবাই আশাবাদী যে সুষ্ঠু হবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না। প্রচারণা খুব ভালো লেগেছে, আশা করি সবাই ভোট দিতে আসবে এবং খুব সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। যেই প্রার্থী ডিজার্ভ করে এবং যাকে সবাই আমরা ভোট দিচ্ছি সেই যাতে জিতে। নির্বাচনের বিষয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী ইয়াসিন রানা সোহেল সরাসরি যোগ দিচ্ছেন। আর রানা, ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ ৩৫ বছর পর আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে আমি সকাল থেকে দেখতে পেলাম যে ট্রেনে চেপে এবং বাসে করে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথে বিভিন্ন প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা, তাদের কর্মীরা ভোটারদেরকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছে। আর নিরাপত্তার বিষয় যেটা বলেছেন, আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়েছেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন এবং ভোটাররাও আশা করছেন যে
কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এবং নিরাপদ সুষ্ঠুভাবে এবং নিরাপদে তারা ভোট তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। যেহেতু ৩৫ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেহেতু তারা আশা করছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবেন। সিনথিয়া। ধন্যবাদ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ, সিনেট প্রতিনিধি নির্বাচনে ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে এসব উপকরণ পাঠানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে নির্বাচনের প্রচার শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কেন্দ্রীয় সংসদের 23টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম তাসিন খান নামের একজন নারী ভিপি পদে লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল লড়বে এই নির্বাচনে। মোট ভোটার 28,901 জন। আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন ঘিরে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, দীর্ঘ 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে ক্যাম্পাসের কি পরিস্থিতি জানাবেন? সিনথিয়া, আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকেই রাষ্ট্র নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শেষ হয়েছে। আজকে মূলত নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে সেটি নিয়ে কিন্তু আসলে সার্বিক যে প্রস্তুতি সেটি চলছে এবং এরই মধ্যে আপনি জানেন যে বিশেষ করে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, এবং সেটিরই আজকে যেই প্যারেড ব্রিফিং সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই প্যারেড ব্রিফিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি মাঠে সমবেত হয়েছেন এবং এইখান থেকেই মূলত রাজশাহী মহানগর যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি আগামীকালকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কি ধরনের ব্যবস্থা নেবেন এবং তাদের করণীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তারা আসলে নির্দেশনা দিবেন। এছাড়াও কিন্তু আমরা আজকে কিন্তু দেখেছি যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, বিশেষ করে প্রবেশ পথ, সেগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা বহিরাগত রয়েছেন তাদেরকে কিন্তু এখন থেকে ক্যাম্পাস আসলে প্রবেশ করতে দিচ্ছেন না এবং সেক্ষেত্রে কিন্তু কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ আসলে করা হচ্ছে। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র নির্বাচনকে ঘিরে 17টি হলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে 900টি মতন বুথ থাকবে এবং সেই বুথগুলো কিন্তু এখন সার্বিকভাবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ যে ব্যালট বাক্স এবং স্বচ্ছ ব্যালট পেপার এবং নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং এই নির্বাচনের যেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণ 13 থেকে 16 ঘন্টার মধ্যে তারা ভোটের যে ফলাফল সেটি তারা প্রকাশ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ভোট গ্রহণের ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে গণনাতে যেন বিলম্বিত না হয়, এই ক্ষেত্রে ওএমআর যে মেশিন রয়েছে সেই মেশিন দ্বারা কিন্তু আসলে সেই ভোট গণনা করা হবে। এছাড়াও আরেকটি তথ্য দিয়ে রাখি যে একজন ভোটার তিনি কিন্তু আসলে ভোট যখন কেন্দ্রে প্রবেশ করবেন তার হাতে মোট বিভিন্ন রঙের 6টি ব্যালট পেপার দেওয়া হবে এবং এই 6টি ব্যালট পেপার কিন্তু 43 জন প্রার্থীকে তিনি ভোট দিতে পারবেন। সেই ক্ষেত্রে 10 মিনিট সময় কিন্তু তিনি নিতে পারবেন এবং তার জন্য সময় 10 মিনিট নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরেকটি নির্দেশনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেহেতু 43 জনের নাম একসাথে মনে রাখা সম্ভব নয়, এই কারণে চিরকুট অথবা প্রার্থীরা তাদের যদি প্যানেল দেয় বা কাগজে লিখে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোট যে কেন্দ্র রয়েছে সেটির নিয়ে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যতটুকু আসলে দেখেছি বা জেনেছি যে অন্যান্য যে ডিভাইস সেগুলো কিন্তু আসলে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী অথবা যারা ভোটার রয়েছেন তারা নিয়ে যেতে পারবেন না। এবং সার্বিক পরিস্থিতির যদি কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাষ্ট্র নির্বাচনকে ঘিরে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে 2000 যে পুলিশ সদস্য সেটি কিন্তু আসলে মোতায়েন থাকবে, তারা পোশাক এবং সাদা পোশাকে থাকবে।
এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব কিন্তু আসলে মোতায়েন করা হবে। এখন যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলি তো উৎসব মুখর পরিবেশের পাশাপাশি কিন্তু নিরাপত্তার চাদরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোটা আসলে ঢেকে ফেলা হচ্ছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। 2 দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 8:20 তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে মঙ্গলবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা 7:20 ডক্টর ইউনূস রোমের বিমানবন্দর থেকে রওনা হন। গেল 13 অক্টোবর ঢাকা থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টে অংশ নেন তিনি। আজ থেকে চালু হচ্ছে অনলাইন বেইল বন্ড ডিজিটাল জামিননামা। এখন আদালত থেকে এক ক্লিকেই জামিন আদেশ সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট জেলখানায়, যেখানে আসামি অবস্থান করছে। এতে অবসান ঘটবে কোর্টে দৌড়ঝাঁপ, ঘুষ কিংবা ফাইল হারিয়ে যাওয়ার মতো সমস্যার। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই সিস্টেমটি বাস্তবায়নের জন্য বিচার বিভাগ, কারা অধিদপ্তর এবং আইন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত একটি ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আদালতের সফটওয়্যার থেকে সরাসরি তথ্য যাবে কারা কর্তৃপক্ষের সার্ভারে, যা একই সঙ্গে রেকর্ড ও বাস্তবায়নের নিশ্চয়তা দেবে। এর ফলে আদালত থেকে জামিন পাওয়ার পর বর্তমান ব্যবস্থার কখনো কোর্ট থেকে কপি সংগ্রহ, কখনো ডুপ্লিকেট সনদ, কখনো কারাগারে অনুমোদন, আবার অনেক ক্ষেত্রে আর্থিক অনিয়ম সহ প্রতিটি স্তরে ভোগান্তি বন্ধ হবে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বছরে $2,500 কোটি খরচের প্রয়োজন হলেও করা যাচ্ছে সর্বোচ্চ $1,000 কোটি। আর ক্ষতি সাধনকারী দেশগুলোর কাছ থেকে আসছে মাত্র $50 কোটি, তাও আবার নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শর্তে। এতে প্রতিশ্রুত অর্থ গ্রহণ করে অনেক সময় বাংলাদেশ ঋণের জালে আটকে পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে জীবন ও জীবিকার উপর। হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো বাংলাদেশকে বছরে অন্তত $300 কোটি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। নানান শর্তে ঋণ হিসেবে মিলছে সাকুল্যে $50 কোটি। এতে অর্থনৈতিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তারা কমিট করেছে এটা একদম ডকুমেন্টারি, বাট কখনোই এটা দেয়নি। এরকম বিভিন্ন দেশ অনেক সময় কমিট করে, দেয় না। আরেকটা আছে ডাবল কাউন্টিং, টাকা দেয় ঠিকই, কয়েকটা জায়গায় হিসাব দেখায়, এটাও আছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি মোকাবেলায় সরকারের নিজস্ব তহবিল এবং ধনী দেশগুলো থেকে প্রাপ্ত অর্থ ব্যবহারে অপচয় হয়। অর্থনীতির স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ তার। অ্যাডাপ্টেশনের জন্য ডকুমেন্ট হচ্ছে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আর মিটিগেশনে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এই দুইটায় প্রতি বছর আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমাদের $25 বিলিয়ন প্রতি বছর আমাদের ব্যয় করা উচিত। বাট প্র্যাকটিক্যালি আমরা খুবই বেশি যদিও হয় $7-8 বিলিয়ন খরচ করি, আর বেশি করতে পারি না, বিকজ আমাদের ওই অর্থায়ন নাই। অর্থনীতিবিদরা মনে করছেন, ক্লাইমেট অর্থায়নে বাংলাদেশের সফলতা খুবই কম। তবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় সফলতা ইতিবাচক বলেও মনে করেন তিনি। জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাদের কারণে, আবার তাদের নিয়ন্ত্রিত যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থাগুলো বাংলাদেশকে আবার ঋণ দিচ্ছে, ঋণের সুদ নিচ্ছে তারা, ওইটার জন্য তারাই বাংলাদেশকে আরো সমস্যার মধ্যে ফেলছে, ঋণের জালে ফেলছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। মানে বড় যে সমস্ত সংস্থাগুলো আছে তারা যখন অর্থ দেয়, সেই অর্থের মধ্যে এই লোনের কম্পোনেন্টটা না রেখে ওইখানে যদি আমাদের ডোনেশন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় প্যারিস চুক্তির আলোকে ক্ষতিপূরণ আদায়ে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও তাগিদ তাদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পোশাক, ওষুধ কারখানা। পুঁজির ঘাটতিতে ব্যবসা গুটিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। এই বিভাগে বেকার সংখ্যা 5,84,000। শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় উচ্চশিক্ষা থাকলেও কাজ পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না অনেকে। চট্টগ্রাম থেকে
ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। এক দশক আগেও চট্টগ্রামের পোশাক খাতে শ্রমিক ছিল প্রায় ১৯ লাখ। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ লাখে। চট্টগ্রাম শিল্প পুলিশ ৩-এর পরিসংখ্যানে মোট ৫৮০টি পোশাক কারখানার মধ্যে চালু আছে ৫২৮টি। গত এক বছরে কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে ৫২টির বেশি কারখানা। এছাড়া গত ৩ দশকে ৩০টির বেশি ঔষধ কারখানা বন্ধ হয়ে চালু আছে মাত্র ৮ থেকে ১০টি। এতে চাকরি হারিয়েছেন ৪,০০০-এর বেশি শ্রমিক। আমরা যে একটার পর একটা ডিগ্রি নিচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আমাদের কর্মসংস্থান হচ্ছে না। বর্তমানে বিসিএস নিয়ে যেটা শুরু হয়েছে, এটা আসলে মানে একটা রেজাল্ট দিতে ৩-৪ বছর লেগে যাচ্ছে। মানুষ কোথায় যাবে? মাছ রফতানিতে স্থানীয় ব্যবসায়ীদের আধিপত্য থাকলেও ২ দশকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অর্ধেকের বেশি। গত এক দশকে অন্তত ১,০০০ জুতার কারখানা বন্ধ হয়ে গেছে। কাঙ্ক্ষিত ঋণের অভাবে অনেক উদ্যোক্তা ছেড়েছেন ব্যবসা। আমাদের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে শিক্ষাগুলো হয়, এগুলোতে হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব। বছরের পর বছর সেম প্রিপারেশন নিতে থাকি বিসিএস, সরকারি চাকরি, কিন্তু আমরা চাইলে আমরা প্রাইভেট সেক্টরগুলোতে যেতে পারি। আর আগের চেয়ে কমেছে বিনিয়োগ প্রস্তাবও। অনেক ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি ওখানে করার মতো উপযুক্ত না। ল্যান্ড ডিমার্কেশনটা করা হয় নাই। মূলত যতক্ষণ না পর্যন্ত নতুন ইন্ডাস্ট্রি হবে না, ততক্ষণ পর্যন্ত কর্মসংস্থানকে আপনি এগিয়ে নিতে পারবেন না। জেলায় প্রায় ৬ লাখ যুবক বেকার বলে জানান এই শিক্ষাবিদ। কর্মমুখী শিক্ষার কথা বারবারই আমাদের বলা হচ্ছে, পুঁথিগত জায়গায় বলা আছে, বাট সেই কাজটা আমরা করি না। তো সেই জন্য এই দায়িত্বটা নিতে হবে সরকারকে, বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা ব্যবস্থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে শিক্ষিত হচ্ছে তাকে। গত ৫ বছরে চট্টগ্রামে প্রবাসীদের মধ্যে স্থায়ীভাবে দেশে ফিরেছেন ৩৬.৩৬%। এভাবে চলতে থাকলে বেকারের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। নাদিরা সুলতানা, RTV। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নির্বাপন হয়নি। ঘটনাস্থলে বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাকিব, আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা, কি বলছে ফায়ার সার্ভিস? বুয়েট টিম কি পৌঁছেছে কিনা? সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, আসলে আগুন কিন্তু এখনো পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু যে স্থানটি রয়েছে আগুন লেগেছে, সেখান দিয়ে কিন্তু এখনো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে অংশটুকু রয়েছে তার চারপাশে কিন্তু জনসাধারণের চলাচল একেবারে বন্ধ করে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে। তারা এই বাসাটার দুই পাশের যে গলিগুলো রয়েছে সেখানেও কিন্তু কোনো মানুষকে যেতে দিচ্ছে না, যেহেতু এইটার ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল রয়েছে, যার ফলে কিন্তু এখনও মাঝে মাঝে ধোঁয়া উঠছে। এবং ফায়ার সার্ভিস থেকে গতকালকে বলাই হয়েছে কেমিক্যাল থাকার কারণে কিন্তু মাঝে মাঝে সেখান থেকে আগুনের উৎপত্তি হচ্ছে, যার ফলে কিন্তু তারা এই জায়গাটি এখনো পুরোপুরি আগুন নির্বাপনের বিষয়ে নিশ্চিত করেনি। পাশাপাশি বুয়েটের একটি টিম কিন্তু আজকে আসবে, এই জায়গাটি পরিদর্শন করবে, এবং পরিদর্শন করার পরে হয়তোবা পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া যায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিভাবে আনা যায় সেই বিষয়ে আলোচনা হবে। পুরো জায়গাটি যখন তারা পরিদর্শন করবেন, পরিদর্শন শেষে তারা তাদের একটি মতামত দিলে সেই মতামতের ভিত্তিতে ফায়ার সার্ভিস একটি সিদ্ধান্ত নেবে। এবং পাশাপাশি কিন্তু যারা এই ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের মরদেহ কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে, সেখানে তাদের ডিএনএ স্যাম্পলিং করা হবে। ডিএনএ টেস্ট করার পরে কিন্তু প্রতিটি পরিবারের কাছে তাদের যে মরদেহগুলো রয়েছে সেগুলো হস্তান্তর করা হবে। তো সব মিলিয়ে বলা চলে বুয়েটের টিম আসলে পরে তারা হয়তো জায়গাটি পরিদর্শন করার পরে পরবর্তীতে যদি ব্রিফিং করে, সেই ব্রিফিং আসলে কি জানান সেই বিষয়টি আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।